নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। নিয়েছি একটা ব্লাউজ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি, তবে অনেক সময় এমন হয়ে থাকে যে এমন কিছু কিছু শাড়ি থাকে যেগুলো হয়তো খুব বেশি ব্যবহার করি না, তবে যখন আমরা সেই শাড়ি বের করি তার সাথে কিন্তু ব্লাউজটাও বের করি পরার জন্য। তবে কখনো কখনো দেখা যায় আমরা যদি অনেকটাই রোগা হয়ে যায় সেক্ষেত্রে এই ব্লাউজগুলো কিন্তু আমাদের আর ফিটিংস হয় না। আর কোথাও যাওয়ার থাকলে তখন দেখবেন তাড়াহুড়োর মাঝে এগুলো কিন্তু আমাদের ফিটিংস করারও সময় থাকে না। তবে আপনারা কি করবেন, আমি এখানে একটা নিয়েছি চুড়ি আর নিয়েছি এখানে একটা কয়েন। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই মাপ অনুযায়ী আপনারা কি করবেন, এইভাবে করে ব্লাউজের ভেতরের সাইড থেকে চুড়ি অথবা কয়েন দিয়ে দেবেন। আর নিয়ে নেবেন এখানে একটা রাবার ব্যান্ড। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে করে 3বার পেঁচিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা কাজটি করে নিতে পারেন তাহলে দেখবেন ব্লাউজের যে ঢিলে ভাবটা থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে। তাছাড়াও ব্লাউজের পিছনের সাইডে কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এখানে চুড়ি অথবা কয়েন যে কোনো জিনিসের ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা মেথি শাক। এখন বাজারে প্রচুর পরিমাণের মেথি শাক পাওয়া যাচ্ছে, আর এই মেথি শাকের দামও কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে কসুরি মেথি বানিয়ে নিতে পারবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে শাকটাকে দেখতেই পাচ্ছেন এইভাবে খুলে নিয়েছি। শাকের মধ্যে যদি কোনো পচে যাওয়া পাতা ঘাস থাকে সেগুলোকে বেছে নেবেন। তারপর শাকের যে পাতার অংশগুলো রয়েছে এইভাবে করে আপনারা বেছে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে এই শাকের মোটা যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব শাকটাই কিন্তু আমি এইভাবে করে বেছে নিয়েছি, আর মোটা যে ডাঁটার অংশগুলো রয়েছে সেগুলো সাইডে করে দিচ্ছি। এবার শাকের মধ্যে যেহেতু নোংরা ময়লা থাকে যার কারণে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাকটা কিন্তু আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। জলটা ঝরানোর জন্য 5 মিনিট রেখে দেব। অন্যদিকে এখানে একটা তাওয়াল নিয়েছি। আপনারা চাইলে এখানে সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। যে শাকটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই শাকটাই আমি এইভাবে করে তাওয়ালের চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আপনারা একটা সুতির কাপড় বা তাওয়াল নিয়ে নেবেন। শাকের মধ্যে এক্সট্রা যে জল থাকবে সেটাকে ভালোভাবে এইভাবে করে মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনারা যদি চান এই শাকগুলো মাইক্রো ওভেনের মধ্যে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। আর যদি মাইক্রো ওভেন ব্যবহার করতে না চান বা যদি মাইক্রো ওভেন না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে রেখে দেবেন 2 থেকে 3 দিনের জন্য হাওয়ার মধ্যে। চাইলে পাখাতেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম 3 দিনের জন্য। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তবে রোদ্রের মধ্যে কিন্তু রাখবেন না। চাইলে আপনারা এই মেথি পাতাগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি কিন্তু আর গুঁড়ো করলাম না। এইভাবে করে একটা ছোট্ট জারের মধ্যে আমি মেথি পাতাগুলো ভরে নিই। এখন যেহেতু প্রচুর পরিমাণের মেথি শাক পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু এইভাবে করে সহজে বাড়িতে কসুরি মেথি বানিয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ব্যবহারও করতে পারবো, একটুও কিন্তু খারাপ হয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়েছি এখানে ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এখানে ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রস নিলে হবে না, ভিনিগারই নিতে হবে। একটা কাপড়ের টুকরো ভিনিগারের মধ্যে ডিপ করে নিয়েছি। কিভাবে ব্যবহার করবেন
আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো না কোনো জিনিস যদি নিয়ে আসা হয়, অনেক সময় কি হয়, আমরা কিচেনের মধ্যে বা ডাইনিং টেবিলে রেখে দিই কোনো কিছু ঢাকা চাপা দিয়ে। তবে দেখা যায় অনেক সময় মাছি মশা বসে, আবার পিঁপড়েও ধরে যায়। আপনারা কি করবেন, ভিনিগারটাকে এইভাবে করে চারিদিকে লাগিয়ে দেবেন। এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে পিঁপড়েও বসবে না, মাছি মশাও বসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কম বেশি লাউ নিয়ে আসা হয়ে থাকে, তবে লাউ কাটার আগে লাউয়ের খোসাটাও কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হয়। আর এই লাউয়ের খোসা আমরা ছাড়াই কেউ ছুরির সাহায্যে, কেউ বা বটির সাহায্যে, কেউ বা পিলারের সাহায্যে। তবে যেভাবেই লাউয়ের খোসা ছাড়াই না কেন, দেখবেন লাউয়ের খোসার সাথে কিন্তু অনেকটাই লাউ আমাদের নষ্ট হয়ে যায়। আপনারা যখনই লাউয়ের খোসা ছাড়াবেন, নিয়ে নেবেন ওষুধের খালি ঢাকনা। এই ধরনের ঢাকনাগুলো দেখবেন অনেকটাই ধারালো হয়। আর এই ঢাকনার সাহায্যে যদি আমরা এইভাবে করে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো, একটুও লাউ নষ্ট হবে না। তাছাড়াও অনেকে দেখবেন যখন ছুরি বটি দিয়ে লাউয়ের খোসা ছাড়াতে যায়, সেক্ষেত্রে বিশেষ করে নতুন রাঁধুনি হলে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমরা যদি এইভাবে করে ওষুধের খালি ঢাকনা দিয়ে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিতে পারি, তাহলে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই লাউটাকে একদম মিহিকুচি করে নিতে পারবেন, তেমনই একটা টিপস শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের মধ্যে আমরা যদি লাউটাকে দিয়ে এইভাবে করে গ্রেট করতে থাকি, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা একদম লাউটাকে মিহিকুচি করে নিতে পারবো। আর এইভাবে যদি কুচি করে নিই, সেক্ষেত্রে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি একটা মোজা। মোজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রয়েছে, তবে এই মোজাটা কিন্তু আমার ব্যবহার করা মোজা নয়। এটা আমি কিচেনের নানা কাজে ব্যবহার করে থাকি, তবে আপনারা চাইলে এখানে পুরনো মোজারও ব্যবহার করতে পারেন। তো এটাকে কি কাজে ব্যবহার করবেন? একটা মহিলারাই কিন্তু চুড়ি পরে থাকি, তবে যেগুলো রেগুলার ব্যবহার করি সেই চুড়ি দেখবেন আমরা সাধারণত একটু ছোট সাইজেরই পরে থাকি, কেন কি যাতে কাজ টাজ করতে আমাদের সুবিধা হয়। তবে কোনো কারণে যদি সেই চুড়িগুলো খুলতে যাই, অনেক সময় দেখবেন খুলতে পারি না, অনেকটাই কষ্ট হয়, হাত লাল হয়ে যায়, হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে। তো আপনারা একটা মোজা হাতের মধ্যে পরে নেবেন, তারপর চুড়ির ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। মোজাটা উল্টো করে যদি আপনারা টানতে থাকেন, তাহলেই দেখবেন চুড়িগুলো কিন্তু সহজেই আপনারা খুলে নিতে পারবেন। এবার যদি আপনারা এই চুড়িগুলো আবারও পরতে চান, সেক্ষেত্রে মোজাটা হাতের মধ্যে পরে নেওয়ার পর চুড়িগুলো যদি পরেন, সহজেই কিন্তু পরে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে যখন একটু বেশি পরিমাণের বাসন মাজি, দেখবেন বাসনের মধ্যে সাবানের যে ফেনাটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়। এর ফলে যখন আমরা বাসনগুলো ধুই, বাসন ধোয়ার পরেও দেখা যায় বাসনের মধ্যে একটা সাদা ছোপ দাগ পড়ে যায়। আর এই ধরনের সমস্যা হলে আবারও কিন্তু বাসনটাকে আমাদের ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়। তো আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। তো কি করবেন, বাসনটা যখন মেজে নেবেন, বাসনটা মাজার পর একটু জল দিয়ে দেবেন, তারপর নিয়ে নেবেন একটা মোজা। তবে আমি কিন্তু এখানে পুরনো মোজা ব্যবহার করিনি, এটা নতুন মোজা। আপনারা যদি পুরনো মোজা ব্যবহার করেন, সেক্ষেত্রে মোজাটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর যদি বাসনগুলো এভাবে করে একটু ডলে নেন, সেক্ষেত্রে কি হবে, বাসনের মধ্যে যে একটা ফেনা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। তারপর দেখবেন বাসনের মধ্যে কিন্তু আর যে সাবানের একটা ছোপ দাগ থাকে সেটা কিন্তু পড়বে না। তবে এইভাবে মোজা দিয়ে ঘষে নেওয়ার পর আমি আবারও কিন্তু ভালো করে আরও একবার বাসনটাকে ধুয়ে নেব। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজের খোসা। পেঁয়াজ আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে পেঁয়াজের খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। আজ তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। আমি এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণের জল।
এবার এই যে পেঁয়াজের খোসাগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে দুটো পেঁয়াজের খোসা ব্যবহার করেছি। এবার সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট। আপনারা কিন্তু এখানে চাইলে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপেরও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এখানে ট্যাবলেট দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যে মেডিসিনটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো মিশে গেছে। এইভাবে করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার সসপ্যানটাকে নামিয়েও নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার, আর নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। তবে যেহেতু এখানে পেঁয়াজের খোসার ব্যবহার করেছি, এই সলিউশনের কিন্তু একটা স্ট্রং গন্ধেরও তৈরি হয়েছে। তবে এই গন্ধ অনেকেই আমরা কিন্তু সহ্য করতে পারি না, যার কারণে এখানে আমি শ্যাম্পু নিয়েছি। একদম সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়ে দিলাম। আপনারা যে কোনো সুগন্ধযুক্ত শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার এই সলিউশনটা আমি কিন্তু দুটোভাবে ব্যবহার করব। তো তার জন্য এখানে নিয়েছি একটা স্প্রে বোতল। আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো জলের বোতল নিতে পারেন। তবে জলের বোতলের ঢাকনার মধ্যে কিছুটা ফুটো করে নেবেন। এই সলিউশনগুলো আপনারা কোথায় কী ভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে দেখবেন অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে, কখনো দেখা যায় লাইটের আশেপাশে পোকামাকড়ও থাকে। তো আপনারা কি করবেন, এই সলিউশনটাকে কিচেনের দেওয়ালের মধ্যে যদি এইভাবে করে স্প্রে করে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই দেখবেন এখানে টিকটিকি ঘোরাঘুরি করবে না। এইভাবে সলিউশনটা যদি ডাইরেক্ট দিয়ে রাখতে না চান সেক্ষেত্রে কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে হালকাভাবে এইভাবে করে মুছে দেবেন। এতে কি হবে, আপনাদের বাড়িতে দেখবেন কোনো পোকামাকড়ও আর আসবে না, আর টিকটিকিও কিন্তু ঘোরাঘুরি করবে না। টয়লেটের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। তবে টয়লেট যদি কোনো কারণে পরিষ্কার করা না হয়, বেশ কিছুদিন দেখবেন টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে। তাছাড়াও নানা ব্যাকটেরিয়া জীবাণুও বাসা বাঁধে। তবে টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে আপনারা কিন্তু খুব সহজেই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে কিন্তু টয়লেট ক্লিন করার কোনো কিছু থাকে না, তখনও কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি এই সলিউশনটা বেশ কিছুক্ষণ টয়লেটের মধ্যে দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন টয়লেটটা কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধযুক্ত হয়ে যাবে। তবে এই সলিউশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কোনোভাবে ব্যবহার করা যাবে না। এইভাবে করে আপনারা কিন্তু 2 ঘন্টা মতো রেখে দেবেন। আমি কিছুটা সলিউশন টয়লেটের চারিদিকেও এইভাবে ছড়িয়ে দিয়েছি। এইভাবে 2 ঘন্টা মতো রাখার পর আপনারা ফ্লাক্সটা দিয়ে দেবেন, আর টয়লেটের চারিদিকে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে দেবেন। এইভাবে যদি আপনারা মাঝে মধ্যে কাজটা করতে পারেন তাহলে দেখবেন টয়লেটে হাত না লাগিয়েই কিন্তু টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এমনকি সুগন্ধযুক্ত হয়ে যাবে। সুগন্ধযুক্ত এই কারণে হবে যেহেতু এখানে কিছুটা পরিমাণে শ্যাম্পুর ব্যবহার করেছি। তাছাড়াও পেঁয়াজের খোসার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে, যে কারণে কিন্তু আমাদের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হবে। আশা করছি টিপসটা কাজে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা আলু কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। তবে পুরো আলুটা কিন্তু আমার লাগবে না, আমি কিছুটা আলু নিয়ে নেব। তো তার জন্য ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। এবার আলুটার মধ্যে বেশ কিছুটা এইভাবে করে কাট লাগিয়ে নেব যাতে করে আলুর রসটা সহজেই বাইরে বেরিয়ে আসে। এবার এই আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি কোলগেট, আপনারা কিন্তু এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট আমি এর মধ্যে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণের জল।
এবার বেকিং সোডা, কোলগেট আর আলুর যে রসটা রয়েছে তিনটেকেই এইভাবে করে আমি আঙুলের সাহায্যে একটু মিশিয়ে নেব। এবার এটাকে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকেরই বাড়িতে কিন্তু গ্যাসের সিলিন্ডার রয়েছে, খালি অথবা ভর্তি। আমরা যে জায়গার মধ্যে গ্যাসের সিলিন্ডারটা বেশ কিছুদিন রেখে দিই, দেখবেন সেই জায়গার মধ্যে কিন্তু একটা জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকে আমরা হারপিক দিয়ে পরিষ্কার করে দিলেও এই টাইলসের মেঝের মধ্যে কিন্তু দেখবেন একটা দাগ পড়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে আপনারা কিভাবে সহজে এই জং বা মরচের দাগটা তুলে নেবেন কোনো রকমের ঘষাঘষি ঝামেলা ছাড়াই। তো যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আলুর রস দিয়ে, সেটাকে নিয়েছি। এবার এই আলুটা দিয়েই আমরা হালকাভাবে এইভাবে ঘষে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ঘষলেই দেখবেন যে জং বা মরচের দাগটা রয়েছে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। তারপর একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, সেটাকে নিংড়ে নেওয়ার পর এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচের দাগটা ছিল সেটা কতটা সহজে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি